এই ফোনের ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওতে বলছিলাম বাঙালি এর ভিডিও দেখবেই, মানে এই স্মার্টফোনের রিভিউ বলেন ফার্স্ট ইমপ্রেশন বলেন বাঙালি দেখবেই। অনার 500 অনারের এই নাম্বার সিরিজটার বরাবর একটা জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে, যে কারণে মানুষের একটা আকর্ষণ থাকে অন্যরকম, কিন্তু লাস্ট কয়েকটা জেনারেশন খুব একটা দারুণ কিছু করতে পারছে না। তো যাই হোক, এই ডিভাইসটা আমরা লাস্ট কিছুদিন ব্যবহার করেছি, অলমোস্ট 20 ডেজের মতো হয়ে গেছে। এখন এটার একটা বিস্তারিত ফুল রিভিউ দেওয়া সম্ভব। ফার্স্ট ইমপ্রেশনের বিষয়গুলো যেহেতু অনেক কিছু ক্লিয়ার করা হয়েছে, আমি ওদিকে আর না গেলাম, একদম ভিতরে ঢুকে যাই, ভিডিও খালি বর্ণনা করি। আচ্ছা, ফার্স্ট অফ অল এই ফোনের বিল্ড কোয়ালিটির দিক থেকে আমাদের খারাপ লাগেনি এই কয়েকদিনের ব্যবহারে, যেহেতু প্রিভিয়াস জেনারেশন থেকে আমরা ইমপ্রুভমেন্ট দেখছি। বডি ফ্রেমে অ্যালুমিনিয়াম রয়েছে, সো ধরতেও ভালো লাগছে, একটু প্রিমিয়াম ভাব পাওয়া যাচ্ছে। মানে আগেরটা যেমন একটু প্লাস্টিকি ফিল দিত, ওই ফিলটা আসলেই আসে না ডে টু ডে লাইফে আপনি যখন ব্যবহার করবেন আর কি। তাছাড়া আইপি রেটিংও বেড়েছে, সুতরাং আমাদের ব্যবহার করার ক্ষেত্রে টুকটাক পানি টেনে লেগে গিয়েও কোনো ধরনের সমস্যা হয়নি, এমনকি আমরা আসলে চুবিয়েও দেখেছি, তাতেও সমস্যা হয়নি। ওজনের ব্যাপারটা অনেকের কাছে ম্যাটার করে। এটার ওজন রয়েছে 198 গ্রামের মতো, যা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। আমাদের ব্যবহারের ক্ষেত্রে এখানেও কোনো প্রবলেম হয়নি, বরং এক হাত দিয়ে একদমই ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়, যেহেতু ফোনটার সাইজটা অনেক বেশি বড়ও না। এই মোবাইলটার সামনে থেকে যখন ডিসপ্লেটা দেখবেন, আপনাদের কাছে বেশ ইমার্সিভ একটা ভিউ লাগবে। ডে টু ডে লাইফে আমরা যখন ব্যবহার করছি, মনে হচ্ছিল একটা একেবারে ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইসই ব্যবহার করছি, কারণ চিন বেজেল ন্যারো, সিমেট্রিক্যাল, টপ সেন্টারে পাঁচল কাটাট আছে, সবকিছু মিলে দেখতে ভালো লাগে। তাছাড়া কালার রিপ্রেজেন্টেশনও ভালো, আবার সাইজটা অনেক বেশি বড় না, 6.55 ইঞ্চ হওয়াতে এটা আমার কাছে আর কি পার্সোনালি মানে সাইজটা আর কি ঠিকঠাক মনে হয়েছে। 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে ডিসপ্লেটা, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, যেটা আমাদের টেস্টে পাস করছে। গ্যালারির ক্ষেত্রে 120 হার্টজ পর্যন্ত পাইনি, 90 হার্টজ লক করতে দেখেছি আমি। কিছু অ্যাপ 90 থেকে 120 হার্টজের মধ্যেই ওঠানামা করে আর কি। হাই ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং সাপোর্ট রয়েছে, মানে 3840 হার্টজ পিডব্লিউএম ডিমিং পাওয়া যাবে এটাতে, প্লাস 6000 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে। 6000 নিটসের ওই নাম্বার গেম ভুলে যান, বাট আউটডোরে এটা ঠিকভাবে দেখতে পাবেন। এমনকি একদম ডিরেক্ট সানলাইটে বলেন বা হার্শ লাইটে বলেন, যে কোনো লাইটের নিচে এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মাল্টিমিডিয়া কনজামশন যারা করবেন কিংবা যারা গেমিং টেমিংও করবেন, এইটার ডিসপ্লের এক্সপিরিয়েন্স আপনার ভালো থাকবে। ডিসপ্লের টাচ রেসপন্স ভালো, তবে আমাদের লাস্ট কয়েকদিনের ব্যবহারে টুকটাক কিছু মাইক্রো স্ক্র্যাচ এসছে। আমি বলবো ভাই, অবশ্যই আপনি স্ক্রিন প্রোটেক্টর বা কোনো একটা গার্ড ব্যবহার করুন, আইদার দেখবেন হয় ভাঙছে নাইলে স্ক্র্যাচ ঠিকই পড়বে। কোনো ধরনের গ্রিন বা ব্লু টিন্ট কিন্তু আমরা এই ডিসপ্লেতে পাইনি। সো ডিসপ্লেটা নিয়ে আমার কমপ্লেন নেই, ডিসপ্লেটা আমি মনে করি ঠিকই আছে। বাই দ্য ওয়ে, যারা অনার 500 কেনার চিন্তা ভাবনা করছেন, পেয়ে যাবেন গ্যাজেট অ্যান্ড গ্যাজেটে। শুধু এই স্মার্টফোন না, বর্তমান সময়ে সমস্ত রকম স্মার্টফোনই তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট অ্যান্ড গ্যাজেট ইনফরমেশন মেনশন করা আছে, ঢাকার বাইরে, প্লাস অনলাইন থেকেও আপনি চাইলে সরাসরি পারচেস করতে পারবেন এই ডিভাইস। ডেসক্রিপশনে এটার দাম এবং সবকিছু মেনশন করা আছে। অলরাইট, এবারে শুরু করছি একদম পারফরমেন্স দিয়ে। স্মার্টফোনটিতে এসওসি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 4। 8s Gen 4 আমরা আরো বেশ কিছুটা কম দামে পাই। আচ্ছা, এটার দাম বর্তমানে দাম রয়েছে 12256 জিবি ভ্যারিয়েন্টের 55,000 টাকার আশেপাশে, অ্যারাউন্ড 55K। আমি যদি এইখানেই বলি, আমি ফার্স্ট ইমপ্রেশনেও বলছিলাম যে এটার দাম বেশি হয়ে গেছে, আমি এখানে এসেও বলবো এখনও দাম বেশিই আছে, দাম কমে নাই, দামটা 50-এর নিচে থাকা উচিত। কারণ এই সেম এসওসি দিয়ে আমরা 35K প্রাইস পয়েন্টের ফোন পাচ্ছি, সেই জায়গায় অবশ্যই এই দামটা বেশি মনে হয়। হ্যাঁ, অনারের ডিভাইস, তাদের অপটিমাইজেশন, আরও বেশ কিছু বিষয় যেমন যোগ হয়েছে, বডি ফ্রেম সব কিছু মিলে আমি বুঝি যে হ্যাঁ, দাম একটু বেশি হতে পারে, কিন্তু তাই বলে একদম 55,000-এর কাতারে গ্রে মার্কেটের এই ডিভাইসটা আসলে মেক সেন্স করছে না। এখন 8s Gen 4 এই প্রসেসর অবশ্যই খারাপ না, যথেষ্ট কেপেবল একটা এসওসি, যেটা রেগুলার টাস্কে খুব ভালো একটা রেজাল্ট দেয়, একেবারে হাই মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে, খুব একটা হিট জেনারেট করে না। আপনি যখন কিনা একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহার করবেন, মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট পাবেন। ওদের অপটিমাইজেশন তো বেশ ভালো, দ্বিতীয়ত ওদের রিড রাইট স্পিড ভালো আছে, তাছাড়া র্যামটাও বড় সড়ো, সবকিছু মিলে বেশ ভালো একটা আউটপুট পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন থেকে ঠিকই, কিন্তু সেম জিনিসটাই আমি আরো অনেক কম দামেও পাই, বিষয় হচ্ছে ওখানে। আচ্ছা, র্যামের দিক থেকে দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 12 এবং 16 জিবি, আর স্টোরেজের দিক থেকে 256 and 512 জিবিতে পাওয়া যায়। রান করছে আউট অফ দ্য বক্স ম্যাজিক ওএস 10 বেসড অন অ্যান্ড্রয়েড 16। এই যে লাস্ট 20 ডেজ আমাদের কাছে রয়েছে, রেগুলার যে নর্মালি ব্যবহার করা হয়, একদম নর্মালি বেসিক কাজবাজ, সেটা হতে পারে লাইক ফোন কল, ইন্টারনেট ব্যবহার করা, ভিডিও দেখা, ইউটিউব থেকে ভিডিও প্লে করে দেখা, এবং ভিডিও সেক্ষেত্রে আপনি 4K 60 FPS HDR যাই দেখেন না কেন, অথবা মাঝে মধ্যে আপনি একটু টুকটাক ভিডিও এডিটিং করছেন, এই ধরনের কাজবাজে কিন্তু স্মার্টফোনটা হেভি হিট জেনারেট করছে না, বা পারফরমেন্সের কোনো ড্রপ আমি লক্ষ্য করিনি। একেবারে ওই ফ্ল্যাগশিপ কিলার লেভেলেরই একটা পারফরমেন্স আমরা ডেলিভার করতে দেখছি। সো নর্মাল ব্যবহার আপনি আসলে কোনো ধরনের ইস্যু ফেস করবেন না, বাট গেমিংয়ে যখন যাচ্ছেন তখন এই সিমিলার প্রাইস পয়েন্ট আরও বেটার চিপ পেয়ে যান, যেগুলো গেমিংয়ের জন্য আরও বেশি ডেডিকেটেড বলা যায়, বা গেমিংয়ের জন্য আরও বেটার একটা আউটপুট দিতে পারে। এই স্মার্টফোনটাতে আমরা 90 FPS পাবজিতে গেম প্লে করতে পারছিলাম, আপনি 120 FPS আশা করবেন, বাট এই মুহূর্তে 90 FPS গেম প্লে করা যাচ্ছে পাবজির ক্ষেত্রে, কিন্তু স্মুথ রেজাল্ট আছে, এখানে ল্যাগ ট্যাগ নেই। পাবজি ওই লেভেলের প্রেশার দিতে পারে না, এখনকার যে প্রসেসরগুলো তাতে পাবজি যতটুকু প্রেশার দেয় তাতে আসলে খুব একটা খারাপ রেজাল্ট আসার কথা না, আসেও না। এমনকি ফোন হেভি হিট জেনারেটও করে নেই, মেটাল বডির ফোন হওয়াতে আপনি ওই 38-40-এর কাছাকাছি আসলে মোটামুটি একটু বেশি ফিল পাবেন, কিন্তু পারফরমেন্সের ড্রপ আমরা পাইনি। অ্যাভারেজ ফ্রেম রেটে 89, 88 এরকম জায়গায় আর কি থাকে। অন্যদিকে
গিয়ে আমরা এটাতে গেনশন ইম্প্যাক্ট হাইয়েস্ট সেটিংসে 60 fps প্লে করি, অ্যাভারেজে 57 fps এর মতো বলা যেতে পারে এই জায়গায়। এই প্রসেসর একদম টপ লেভেলের পাওয়ারফুল না হলেও গেনশন ইম্প্যাক্টে কিন্তু বেশ অপটিমাইজ একটা রেজাল্ট দিচ্ছিল এই স্মার্টফোনটার সাথে। তবে আপনি যদি কিনা রেকর্ডিং অন করে নেন গেমিং টাইমে, তাহলে বোঝা যায় যে ফোনের উপর আরো বেশি প্রেশার দিচ্ছে। এছাড়াও আমাদের টেস্টিং এর অন্যান্য গেমগুলো আমরা কিন্তু এখানে প্লে করে দেখেছি, পাশাপাশি ফুটবলও ট্রাই করছি। স্মার্টফোনটিতে বেশ স্মুথ রেজাল্টই দিচ্ছে, না খুব একটা হিট জেনারেট করে না, সর্বোচ্চ 38-39 পর্যন্ত আসছিল। যদিও বা এখন একটু শীতকাল, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে, ডিসপ্লের প্রশ্নটাতে গরম তুলনামূলকভাবে একটু বেশি হয়, তবে ওভারঅল পারফরমেন্স ঠিকঠাক আছে। এখন দেখুন স্ন্যাপড্রাগন 8s Gen 4 এর যে পারফরমেন্স, যেটা আমরা 35K প্রাইস পয়েন্টে দেখি, এক্স্যাক্টলি সিমিলার একটা পারফরমেন্স আপনি ডেলিভার করতে দেখবেন, কিন্তু আপনাকে গুনতে হবে প্রায় 20,000 টাকার মতো বেশি। এখন এই 20,000 টাকা বেশি গুনতে গেলে তো সেটা আসলে কোনোভাবে মেক সেন্স করেন না, আমার কাছে তো করে না, যেহেতু আপনি গ্রে মার্কেটের একটা ডিভাইস কিনছেন। সো এটার দাম অবশ্যই কম থাকা উচিত ছিল, এটাই হচ্ছে গিয়ে আমার কনসার্নের জায়গা। বাট এসওসি এটাও খারাপ না। আচ্ছা, এরপরে যদি যাই ক্যামেরাতে, রিয়ার প্যানেলে আমরা দুইটা ক্যামেরা দেখবো, 200 মেগাপিক্সেল মেইন, এর পাশাপাশি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। দেখুন ক্যামেরা সেটআপও কিন্তু প্রিভিয়াস জেনারেশনের সাথে মিলে, সিমিলার সেটআপ, সিমিলার সেম কিছু মনে হয়, কিন্তু রেজাল্টে কিছুটা তফাৎ আছে এই কারণেই, কারণ এখানে নিউ এসওসি, অপটিমাইজেশন, আইএসপি সবকিছু মিলে একটু ডিফারেন্ট রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, ছবিগুলো বেশ শার্প, ওয়েল ডিটেলড, এমনকি ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল যদি আপনি লক্ষ্য করেন যে শ্যাডো এরিয়া বা হাইলাইটেড এরিয়া, সেগুলোকে কিন্তু ভালোভাবেই ক্যালকুলেশন করা ট্রাই করছে। ছবিগুলো বেশ ক্রিস্প, ব্রাইট, তবে ওভার কন্ট্রাস্টি, ওভার স্যাচুরেটেড না, মোটামুটি নিউট্রাল একটা জায়গা থেকে ছবিগুলো দিচ্ছে, একটু ভাইব্রেন্ট, দেখতে ভালো লাগছে এই ধরনের ছবি। তাছাড়া ছবিকে একটু জুম করে দেখতে গেলেও আপনি শার্পনেস ভালো পাবেন, বেশ ভালোখানিক জুম করার পরেও ডিটেল ভালোই ধরে রাখতে পারছে কিন্তু এই স্মার্টফোনটি। টোটাল জুমটাই হচ্ছে ডিজিটালি জুম। আর লো লাইটের দিকে কন্ট্রাস্টের পরিমাণ অন্যান্য স্মার্টফোনের মতো কিছুটা বাড়ছে, কিন্তু সেই ছবিগুলো দেখতে বরং ভালো লাগে, নয়েজ গ্রেনও কাট করছে। আপনি যদি এখানে কম্পেয়ার করেন প্রিভিয়াস জেনারেশনের সাথে, তাহলে খুব একটা আপগ্রেড আপনি লক্ষ্য করবেন না, লো লাইট অলমোস্ট সিমিলার, বাট ডে লাইটের ছবিগুলোতে প্রিভিয়াস জেনারেশন থেকে ইমপ্রুভমেন্ট বেশ কিছুটা এসছে, বোঝা যায়। পোর্ট্রেট মোডে আপনারা তো আলাদা কোনো ডেডিকেটেড ডেপথ সেন্সর বা জুম লেন্স পাচ্ছেন না, তারপরে কয়েকটা ফোকাল লেন্থে ছবি তোলা যাবে, হাই ফোকাল লেন্থের ছবিগুলো বরং দেখতে বেশি ভালো লাগে। বাট স্কিন টোনটার দিকে লক্ষ্য করেন, একেবারেই ওই ব্রাইট করে দেওয়ার একটা প্রবণতা আছে, একটা আর্টিফিশিয়াল টোন আছে, যে জিনিসটা পার্সোনালি আমার ভালো লাগে নাই। এটা চাইনিজ ফোনগুলোতে আমরা দেখি, এই স্মার্টফোনটাতে একদম খুব সুন্দরভাবে ব্যাপারটা বিদ্যমান, ব্যাপারটা ভালো লাগে না আর কি, আর কিছুটা সফট মনে হয়। এখন এই ধরনের ছবি আবার অনেকের কাছে খুব ভালো লাগে, তাদের হিসাব ভাই আলাদা। মনে হয় যেন ওই যে রেমিনি নাকি একটা আছে না, ওইটা মাইরা দিচ্ছে, ওরকম একটা ব্যাপার আছে। সবকিছু অফ করে রাখার পরেও আমরা এমনটা পেয়েছি, বিষয়টা আমার কাছে ভালো লাগে না। ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ডনেস অ্যান্ড বেস ডিটেকশন ওই জায়গাটা ঠিক আছে। তবে ঘটনা আছে, সব ছবিতেই যে আপনাকে সুন্দর লাগবে ব্যাপারটা কিন্তু এমন না। সুন্দর লাগবে তখনই যখন আপনি শীতকালে এরকম সব প্রিন্টেড হুডি টুডি পরবেন আমাদের টাইজো থেকে। টাইজোতে এখন প্রিন্টেড হুডি চলে আসছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, এবং সেগুলোতেও 10% ডিসকাউন্ট রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। আর আল্ট্রাওয়াইডটা এই প্রাইস পয়েন্টে 55,000 টাকা বলেন বা 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটে অনেকে 8 মেগাপিক্সেল দেয়, তাদের চাইতে কিছুটা এগিয়ে আছে, শুধুমাত্র মেগাপিক্সেলের কারণে না, বরং ডে লাইটের ছবিগুলোতে শার্পনেস ডিটেল আমরা ভালো দেখি, কর্নার এরিয়াতেও মোটামুটি শার্পনেস ডিটেলই ধরে রাখতে পারে। লো লাইটে কিছুটা স্ট্রাগল করে, মানে মেইন ক্যামেরার তুলনায় আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার ভালো আছে, এইটা যদিও বা একটু টোনটা ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, স্ক্রিনটাকে আলাদাভাবে প্রায়োরিটি দেয়, বোঝা যায়, কিন্তু সেলফি লাভারদের আর কি এই ধরনের ছবি আবার বেশি ভালো লাগার কথা। তাছাড়া পোর্ট্রেট মোডেও এটা মোটামুটি ভালো রেজাল্ট দেয়, কিন্তু মেইন ক্যামেরার মতো ওই আর্টিফিশিয়াল টোনটা নিয়ে আসে কিছুটা। এই হচ্ছে মোটামুটি ক্যামেরার ব্যাপার। একেবারে টপ নচ লেভেলের ক্যামেরাটা, এর চাইতে বেটার ক্যামেরা এক্সিস্ট করে আর্টিফিশিয়াল ভাবে এই প্রাইস সেগমেন্টে। ভিডিও রেকর্ড করা যায় 4K তে, আপনারা 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, বোথ সাইডের ক্যামেরাতেই 4K তে রেকর্ড করা যাবে। ভিডিওতে আমরা ওইভাবে জিটারিং পাইনি, যদি মোটামুটি হ্যান্ডহেল্ড ভাবে শুট করেন স্টেবিলিটিও ভালো পাবেন, কিন্তু এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে কিছুটা টাইম নেয়। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, 4K 30 fps রেকর্ড হচ্ছে। 4K 30 fps ফ্রন্ট ফেসিং ক্যামেরার জন্য সর্বোচ্চ। এখানে একটু বেশি হাইলাইট দেখা যায়, যেটা হয়তো আপনি আমার এই ক্যামেরা দেখছেন না, বাট এই ক্যামেরাটা ওইটা কন্ট্রোল করতে একটু প্যারা খায়। যদি আমরা একটু হাইলাইটের দিকে ধরি তাহলে মোটামুটি আর কি। সো এই হচ্ছে অবস্থা। আর সাউন্ডটা রেকর্ড হচ্ছে এই স্মার্টফোনের মাইক্রোফোন থেকে। সো এই ছিল মোটামুটি ক্যামেরার ব্যাপার স্যাপার। সত্যিই আসলে এরকম একটা ডিভাইসে টেলিফটো নেই যেটা কোনোভাবে মানে মানা যায় না। টেলিফটো আমি 35,000 টাকা 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটের ডিভাইসেই পাই, তো সেখানে আমি 55,000 টাকা দিয়ে একটা ফোন কিনছি, টেলিফটো নেই। আমার তো মনে হয় লাগলে আল্ট্রাওয়াইডটা রেখাই দিত, কিন্তু অ্যাটলিস্ট টেলিফটো দেওয়া দরকার ছিল। অনার 200 দিয়ে রাখছে, বাট 500 নেই। এইটা আসলে মেক সেন্স করে না। আবারও আমি বলবো 55,000 টাকায় এটাও একটা কমতির কারণ, হয়তো আপনার না কেনার জন্য এটা একটা কারণ হতে পারে। তবে হ্যাঁ, ক্যামেরার জন্য এখানে একটা ডেডিকেটেড বাটন দিয়ে রাখছে, দিয়ে জুম টুম করা যাবে, যেমনটা আমরা আইফোনের ক্ষেত্রে দেখেছি, ওরকম একটা বাটন আছে। অনেকের জন্যই হয়তো এটা খুব একটা কাজের কিছু হবে না, যেমন আমার কাছে পার্সোনালি খুব একটা কাজের লাগে না এই জিনিস।
এনিওয়ে স্মার্টফোনটিতে আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন বড়সড় 8000 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে এবং 80 ওয়াটের চার্জার বক্স আপনারা পেয়ে যাবেন। এই স্মার্টফোনটা থেকে 9 ঘন্টার মতো এসওটি পাওয়া যায়, ইজিলি 9 ঘন্টা প্লাসও পাওয়া যায় যদি আপনি লাইট বা রেগুলার ইউজার হয়ে থাকেন। হেভি ইউজার হয়ে থাকলেও 7 ঘন্টা প্লাস 8 ঘন্টার কাছাকাছি আপনি ব্যাকআপ পাবেন, মোটামুটি সেই লেভেলের হেভি ইউজার হয়ে থাকলেও। আর এই স্মার্টফোনটাতে স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ভালো, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার এবং সাউন্ডের ডেপথও বেশ ভালোই পেয়েছি এই ডিভাইস থেকে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আন্ডার ডিসপ্লে, কিন্তু এটা আমার কাছে বেশ নিচের দিকটাতে মনে হয়, অনেক নিচের দিকে মনে হয়। বেশ ছোট একটা ফোন, আবার অনেকখানি নিচে, জিনিসটা একটু হয়তো প্যারা লাগবে, এমনকি 20 দিন পরেও আমার কাছে জিনিসটা একটু প্যারাই লাগতেছে। সো এটা একটু উপরে হলে ভালো হতো, বাট ফাস্ট অ্যাকুরেট। Honor 500 ডিভাইস হিসেবে খারাপ না, ভালো, বাট দাম হিসেবে ভালো না। এই স্মার্টফোনের যে দাম, তাতে যে স্পেক অফার করছে, যা যা দিচ্ছে সেটা কম হয়ে যায়, কারণ আমরা আরও বেটার কিছু এই প্রাইস পয়েন্টেই দেখি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপগ্রেড আমরা লক্ষ্য করছি, ব্যাটারি বলেন, তারপরে বডি ফ্রেম বলেন, এসওসি, এই সমস্ত জায়গায় অবশ্যই আমরা আপগ্রেড লক্ষ্য করছি, বাট একই সাথে এই সেম জিনিসগুলো আমরা আরও কম দামেও এক্সিস্ট করতে দেখি। এটাই হচ্ছে কি আসল বিষয়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 50-এর নিচে যদি আসে এই ডিভাইস, দেন আমি মনে করি আস্তে ধীরে ঠিক হচ্ছে, বাট এছাড়া না। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।